party in every sip. Britannia Winkin' Cow. Sip the wow. বিরতির পর ফিরে এলাম কর্ণাটকের রায়তে। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক নির্বাচন কৌশলী মনদীপ মিশ্র এবং আমাদের সঙ্গে রয়েছেন ভারতীয় জনতা পার্টির মুখপাত্র তরুণ বিজেপি নেতা জয় মল্লিক। আমাদের নজর কর্ণাটকের দিকে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আমরা জানি যে শিবকুমার তিনি হচ্ছেন প্রদেশ কংগ্রেস অর্থাৎ কর্ণাটক প্রদেশ কংগ্রেসের সভাপতি। তিনি 30,000-এরও ভোটে এগিয়ে রয়েছেন। ইতিমধ্যেই তার যারা অনুগামী কর্মী তারা মিষ্টি বেলাতে শুরু করেছেন এবং তিনি অত্যন্ত আশাবাদী সরকার গড়বে কংগ্রেসই। আবার অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া তিনি খুব পরিষ্কার বলে দিচ্ছেন যে 120টা আসন নিয়ে এবার কর্ণাটকে সরকার গড়বে কংগ্রেস। অন্যদিকে প্রদেশ কংগ্রেস এবং কংগ্রেসের পক্ষ থেকে তামিলনাড়ুতে বিধায়কদের নিয়ে যাওয়ার কথা ভাবা হচ্ছে এবং সেখানকার শাসক দল ডিএমকের সঙ্গে তারা কথা বলেছেন, অর্থাৎ কোনোভাবেই যাতে তাদের বিধায়কদের জয়ী বিধায়কদের ভাঙানো না যায়। আমি মনদীপদা আপনার কাছে ফিরে আসবো প্রথমেই। এই মুহূর্তে কিন্তু কর্ণাটকে কংগ্রেস কর্মী নেতারা অত্যন্ত উদ্দীপ্ত এবং তামিলনাড়ুতে জয়ী বিধায়কদের নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে এবং সেখানকার শাসক দল ডিএমকের সঙ্গে কথা বলা হয়েছে যাতে কোনোভাবেই তাদের বিধায়কদের কেউ ভাঙাতে না পারে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সময় যত গড়াচ্ছে তত আসন সংখ্যা যে বিরাট পরিবর্তন হচ্ছে তা নয়, কিন্তু এইবার কিন্তু চূড়ান্ত ফলের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে, অর্থাৎ কংগ্রেসের জয় সুস্পষ্ট হচ্ছে বলেই অনেকের ধারণা। কি বলবেন? এটা তো যাকে বলা হয় দিস ইজ রাইটিং অন দ্য ওয়াল। কংগ্রেস একটা অ্যাবসলুট মেজরিটি নিয়ে এবারে সরকার গঠন করবে আর বিজেপি উইল প্লে আ ভেরি সিগনিফিক্যান্ট অপোজিশন রোল। আর থার্ড জেডিএস আমি এটা বলবো কি একদমই পাবে না, কিন্তু ওদের ভোট ব্যাঙ্কটা শ্রিঙ্ক করে গেছে, বা আপনি এটা বলতে পারেন কি ওদের ভোট ব্যাঙ্কটা এখন শিফট হয়ে হয়তো কংগ্রেসে চলে গেছে। মানে ভোটাররা এখন বাইপোলার পলিটিক্সের দিকে বেশি ওরা যাকে বলা হয় গুরুত্ব দিচ্ছে, ওরা নিজের ভোটটা ওয়েস্ট করছে না, এটা বোঝা যাচ্ছে। আর কংগ্রেস গভর্নমেন্ট ইজ রাইটিং অন দ্য ওয়াল। অবশ্যই জয়, আমি জানি যে অস্বস্তিকর এই প্রশ্নের উত্তর দেওয়া, কিন্তু কোথাও কর্ণাটকে এই মুহূর্তে দাঁড়িয়ে তো আমরা বলতে পারি ক্রমশ পেছাচ্ছে বিজেপি এবং এগিয়ে যাচ্ছে সরকার গঠনের দিকে কংগ্রেস, নাকি এখনো বলবেন যে ইটস টু আর্লি টু সে? একদমই ইটস টু আর্লি টু সে। আর অস্বস্তিকর একদমই নয়, কারণ পশ্চিমবঙ্গে আমরা চেষ্টা করেছি, টিল নাও আমরা প্রধান বিরোধী হিসেবে আছি এবং অনেক জায়গাতেই আমাদের এরকম হয়েছে, হেরেছি আবার জিতেছি, এই জিনিসটা রাজনীতিতে হয়ে থাকে। এখন যে বিষয়টা হচ্ছে জেডিএস নিয়ে কথা হচ্ছিল, যে জেডিএস একটি আঞ্চলিক দল এবং আঞ্চলিক দলের যে প্রাধান্য ডিসাইড করা যে ফ্যাক্টর, সেই ফ্যাক্টরটা নিয়ে আলোচনা হচ্ছে। অবশ্যই যে এক্ষেত্রে একটা ছোট প্রশ্ন রয়েছে। গোয়াতে যেভাবে দেখেছি বা অন্যান্য জায়গায় যেরকমভাবে দেখি যে কংগ্রেসের ভোট ভাঙানোর জন্য তৃতীয় কোনো শক্তিকে আপনারা অনেক সময়, আমি বলছি না পরোক্ষ বা অপরোক্ষভাবে, আমরা তো জানি না প্রত্যক্ষ বা অপরোক্ষ মানে পরোক্ষভাবে না সরাসরিভাবে, আমরা সে প্রশ্নের উত্তরে যাচ্ছি না, অন্য কোনো দল সেখানে থাকলে কংগ্রেসের অর্থাৎ শাসকের বিরুদ্ধে ভোট ভাগ হতে সুবিধা হয়। এটা আমরা ত্রিপুরাতেও দেখেছি, আমরা দেখেছি গোয়াতে দেখেছি। এই ক্ষেত্রে কর্ণাটকায় বোধহয় এই ফর্মুলায় কাজ করানো গেল না। প্রথম কথা হচ্ছে এই ফর্মুলাতে আমরা কাজ করি না, যে যার নিজের স্ট্রেংথ সেই স্ট্রেংথ নিয়েই আমরা লড়ি। সেটা পশ্চিমবঙ্গ কেন আমরা বিভিন্ন জায়গায় দেখেছি এই জিনিসটা হয়েছে এবং এখানেও সেটার সেম জিনিস ঘটেছে। এবারে আপনি যদি বলেন যে জেডিএস আজকে কি করে বিজেপিকে সমর্থন করলো না, কংগ্রেসের দিকে চলে গেলো, দেখুন এই যে ফ্লোটিং ভোটার্সের কথা হচ্ছিল একটু আগে সকালে, এবং সেই ফ্লোটিং ভোটার্সের কথাই কি মন্দিরবাবু বলছিলেন সেটা আমি জানি না, কিন্তু একটা জিনিস খুব ক্লিয়ার যে জেডিএসের যে আসন সংখ্যা বা ভোট পার্সেন্টেজ আমরা দেখেছিলাম আগে, সেই ভোট পার্সেন্টেজ কিন্তু হ্যাঁ অবভিয়াসলি শ্রিঙ্ক করেছে এবং খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এই আঞ্চলিক দল হলেও জেডিএসের এই ভোট পার্সেন্টেজটা শিফট করেছে কিন্তু
বিজেপি নয় বাট রাদার কংগ্রেসের দিকে। এবং এই জায়গাতে আরেকটা একটা ছোটো পরিসংখ্যান এই মুহূর্তে আমি বলে রাখি, আমার কাছে যে আপডেট আসছে 41 সিটস এখানে লিড করছে কংগ্রেস, যেখানে দ্য মার্জিন ইজ নট মোর দ্যান 1000। সো স্টিল উই আর হোপফুল, দেখা যাক শেষ অবধি কী হয়। মানে এখনো আশা ছাড়েননি জয়? না, একদমই না। আমি আবার বলছি যে এই ঘটনা আগেও ঘটেছে 2018 সময়, যখন একইভাবে প্রত্যেকটি টেলিভিশন চ্যানেলে, যেরকম আমি এখন বসে আছি আপনার কাছে কাউন্টিং চলছে, সেই সময় দেখা গেছে 121 অবধি গেছিল বিজেপি। এবং সেই জায়গায় থেকে আজকে ফাইনাল যখন 2টোর সময় রেজাল্ট বেরিয়েছে, তখন আমরা দেখলাম বিজেপি ইজ 104। তো এই যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা কিন্তু পসিবল, কারণ আমরা এটা মানে প্রত্যক্ষ করেছি, এটা আমরা দেখেছি। অবশ্য, কিন্তু জয় এটাও তো ঠিক কথা যে গতবার কংগ্রেস জেডিএস এর যে জোট সরকার, যেখান থেকে 17 জন বিধায়ককে ইস্তফা দেওয়া হলো এবং যেভাবে আমরা দেখলাম যে ইয়াদুরাপ্পার সরকার গঠন হলো, এইবার কি সহজ হবে? কারণ কংগ্রেস যদি ম্যাজিক ফিগার 113-র বেশ কিছুটা বেশি আসন পায়, এবার কি আর তাহলে কোনো আশা থাকবে? দেখুন, পুরো বিষয়টা আমার যেটা মনে হয় হাইকমান্ডারের বিষয়, যেটা একটু আগে সঞ্জুদাও বলছিলেন, যে কোনো দলের, আমার দল হোক বা তাদের দল হোক, হাইকমান্ডের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। তারা কিভাবে ডিসাইড করবে না ডিসাইড করবে পুরোপুরি তাদের ব্যাপার। কিন্তু হ্যাঁ, এখন একটা জিনিস পুরোপুরি ক্লিয়ার হচ্ছে, যে সংখ্যা আপনারা টেলিভিশন চ্যানেলে দেখাচ্ছেন এই মুহূর্তে, সেই সংখ্যা যদি শেষ মুহূর্ত অবধি থেকে যায়, তাহলে আর কোনো দলের কোনো হেল্প বা অ্যালায়েন্সের প্রয়োজন হবে না, কারণ এটা ম্যাজিক ফিগার অলরেডি ক্রস করে যাবে। 113 ইজ দ্য ম্যাজিক ফিগার, এবং সেই জায়গায় যদি এই 123 বা 120 যেটা আপনাদের চ্যানেল দেখাচ্ছে, তাহলে অবভিয়াসলি একটাই কথা বলতে হবে, কনগ্রাচুলেশনস। এর বাইরে আর কিছু বলার নেই। আমি একবার মনদীপ মিশ্রর কাছে চলে যাবো। মনদীপদা, এই মুহূর্তে যা দেখছি আমরা, প্রবণতা দেখছি বা আমরা ধরেই নিচ্ছি যে ক্রমশ সেটা একটা চূড়ান্ত ফলের দিকে এগোচ্ছে, কিন্তু এখনো চূড়ান্ত ফল নয়। সেক্ষেত্রে ধরুন 123 কংগ্রেস, 70 ভারতীয় জনতা পার্টি, জেডিএস 25 এবং অন্যান্যরাও রয়েছেন 6। যদি এই প্রবণতা থাকে, এটাই যদি চূড়ান্ত ফলের দিকে এগোতে শুরু করে, এই সময়ে দাঁড়িয়ে কার লাভ কার ক্ষতি, সেক্ষেত্রে আপনি কি বলবেন? সবচেয়ে ক্ষতি কার? জেডিএস? দেখুন, হ্যাঁ, আমি এটা বলবো না, কিন্তু দেখুন, আমাদের অ্যানালিসিসে, আমাদের স্ট্র্যাটেজিক অ্যানালিসিসে দুটো পারসেপশন আছে। একটা আছে হেডলাইন্স, একটা রিডিং বিটুইন দ্য হেডলাইন্স। আপনি যদি ত্রিপুরা দেখেন, ত্রিপুরাতে কি হলো, কি কংগ্রেস লেফটের যে অ্যালায়েন্সটা ছিল, তার একটা সাবস্ট্যান্সিয়াল ভোট শেডটা ত্রিপুরা মুথা নিয়ে বেরিয়ে গেল। যদি ত্রিপুরা মুথার ভোট ব্যাংকটা আপনি যদি যুক্ত করে দেখেন, তখন কংগ্রেস আর লেফট মাইনাস ত্রিপুরা মুথা, দে ওয়ার ইন আ ভেরি ভেরি কমান্ডিং পজিশন। তো বিজেপির একটা স্ট্র্যাটেজি থাকে টু মাইক্রো ম্যানেজ, যাকে আমরা পলিটিক্সে বলি টু মাইক্রো ম্যানেজ। মাইক্রো ম্যানেজ কর্ণাটকায় কাজ করলো না, আর যাকে আমরা সেইভাবে সেই জিনিসটাকে আমরা দেখছি যে এখানে জেডিএস, they were playing the role of the spoilers. ওরা কখনো ক্ষমতায় অ্যাবসলুট মেজরিটি নিয়ে আসতে পারে না। দে হ্যাভ টু ক্লিঞ্জ অপন আইদার বিজেপি অর কংগ্রেস। এবারে ভোটার্স ওদেরকে অত বেশি গুরুত্ব দেয়নি, অ্যান্ড দ্যাট ইজ আ ভেরি গুড সাইন ফর ডেমোক্রেসি। এই যে রিজনাল পার্টিস যাকে ব্রোকার করে, অ্যাজ আ ব্রোকারেজ দে ওয়ান্ট পাওয়ার, সেটা যদি শেষ হয়ে যাচ্ছে, দিস ইজ ভেরি গুড ফর ইন্ডিয়ান পলিটিক্স। ভারতীয় জনতা পার্টি তাহলে কি কোথাও বলবেন যে নির্বাচনের যে ফলাফল নির্বাচনে রয়েছে, যে কোয়ার্টার ফাইনাল আমরা বলছি, সেমিফাইনাল বলছি না, কোয়ার্টার ফাইনালে কোথাও কি তাহলে মুখ পুড়ল ভারতীয় জনতা পার্টির? না ঋতুদা, এই জিনিসটা বুঝতে হবে যে হ্যাঁ, এটা কোয়ার্টার ফাইনাল বটে, কারণ আগেও যেটা বলছিলাম, এরপরে 2024 নির্বাচনের আগে আরও বেশ কিছু নির্বাচন আছে, সেইগুলো ফ্যাক্টর করবে, সেগুলোকে আমরা সেমিফাইনাল বলতে পারি। কিন্তু এখানে মুখ পোড়ার কিছু নেই। এরপরে অনেক নির্বাচন আছে, যে নির্বাচনগুলোতে ফল আমরা ভালো করব এবং সেই জায়গাটা একটা মেজর ফ্যাক্টর হয়ে দাঁড়াবে হয়তো 2024 জন্য। তো এইটাই যে একটা পুরো ভারতবর্ষের সব কিছু ক্যালকুলেশন চেঞ্জ করে দেবে তা নয়। তার একটা ছোট্ট উদাহরণ আমি ঋতুদা দিতে চাইছি, সেটা হচ্ছে 2013 কর্ণাটক কিন্তু হেরেছিল বিজেপি। ঠিক 2014-তে ন্যাশনাল পলিটিক্স যখন আসছে 300+ সিট, ঠিক
সেই জায়গাতে দিল্লি একটা সবথেকে খুব ভালো এক্সাম্পল, সেখানে 62:8 যখন চলে আসছে স্টেট ইলেকশনস, কিন্তু যখন চলে আসছে ন্যাশনাল ইলেকশনস ইট ইজ 7:0। তো এই জিনিসটা আমি বারবার সকাল থেকে যেটা বলছিলাম যে স্টেট পলিটিক্স বা স্টেট ইলেকশনসের সঙ্গে ন্যাশনাল ইলেকশনসটা কিন্তু অনেকটা ফ্যাক্টর করে। যে জিনিসটা আমরা 2016-তে দেখেছিলাম যে আমরা তিনটে জাস্ট এমএলএ নিয়ে আমরা লড়তে লড়তে 2 বছর সংগঠন তুলে গড়ে 2019-এ যে নির্বাচনী ফলাফল পশ্চিমবঙ্গ থেকে হয়েছে সেটা হচ্ছে এতগুলো এমপি সিট, সেটাকেও তখন প্রত্যাশা করতে পেরেছিল কি? ঠিক এইভাবেই বলছি যে যখন নাগরিকরা ভোট লোকালি দেয় তাদের লোকাল কিছু ইস্যুজের উপরে লোকাল ভোটিংটা হয়, এবং ন্যাশনাল ভোটিংটা কিন্তু পুরোপুরি একটা আলাদা পার্সপেক্টিভে চলে। সেই পার্সপেক্টিভটাই আমরা 2024-এ দেখতে পাবো। তো এই যে নির্বাচনী ফলাফল যেটা আমরা এখন দেখছি, এতে বিজেপির কোনোভাবে মর্মাহতর কোনো হওয়ার জায়গা নেই, আর ভেঙে পড়ার কোনো ব্যাপার নেই। আর এই ইলেকশনসের রেজাল্ট কোনোভাবে 2024-এর নির্বাচনকে এফেক্ট করবে না। অবশ্যই মনদীপদা, যে কথা আপনি বলছিলেন ভোট স্পয়লার, আরও একটি পার্টি, রিজিওনাল পার্টি হতে পারে, অন্য কোনো পার্টি হতে পারে। আমরা ত্রিপুরার ক্ষেত্রে দেখেছি, গোয়ার ক্ষেত্রে দেখেছি, যেখানে ত্রিপুরা মোথা খুব সুন্দরভাবে আপনি বললেন ত্রিপুরা মোথা সত্যি কংগ্রেস এবং বামের বলা যায় বাড়া ভাতে ছাইট দিয়েছে। তার কারণ ভারতীয় জনতা পার্টি আজকে ত্রিপুরাতে ক্ষমতায়, তার অনেকটাই কৃতিত্ব ত্রিপুরা মোথাকে দিতে হবে। তার কারণ ত্রিপুরা মোথা যদি না থাকতো তাহলে কংগ্রেস বামেরা অপরাজেয় হয়ে উঠত, অপ্রতিরোধ হয়ে উঠত বলে অনেকে মনে করছেন। তাহলে কি এই ফর্মুলাটা, অর্থাৎ একদিকে ভোট স্পয়লার, অন্যদিকে বায়োনারি থিওরি, এই দুটোর ক্ষেত্রে এই দুটোর যদি সংমিশ্রণ যদি আমরা করতে পারি তাহলে সেই জায়গায় ভারতীয় জনতা পার্টি সেই রাজ্য দখল করতে পারে, এই রকম একটা ফর্মুলাতে কি আমরা আসতে পারি? না দেখুন, এইখানে আমাদের বন্ধু যেটা বললেন ওটা খুবই গুরুত্বপূর্ণ কথা, কি আমরা একটা যে ট্রেন্ড অবজার্ভ করছি কি একটা ভোটার মাইন্ডসেট ইজ ডিফারেন্ট ফর স্টেট ইলেকশনস, ডিফারেন্ট ফর ন্যাশনাল ইলেকশনস, কিন্তু তার মধ্যে একটা ফাইন পয়েন্ট আছে কি বিজেপি ইজ ইন্ডিসপেন্সিবল, there is no other party which can challenge বিজেপি। এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা আমাদের মানে বিচার করার একটা পয়েন্ট এগিয়ে এসেছে আমাদের। আমি এটা বলবো না কি 2024-এ বিজেপি উইল কাম টু পাওয়ার অর উইথ অ্যাবসলুট মেজরিটি, কী হবে এটা উইল ক্রস দ্য ব্রিজ ওয়েন উইল রিচ দ্য ব্রিজ। কিন্তু এর মধ্যে একটা যে পয়েন্টটা আছে সেটা আছে কি আমাদের ন্যাশনাল মাইন্ডসেটটা তৈরি করে দিয়েছে বিজেপি। এই একটা বেঞ্চমার্ক যে তৈরি করলো 2014 অনওয়ার্ডস, এটা খুবই যাকে বলা হয় মানে খুবই একটা ভালো একটা আমাদের যাকে বলা হয় আমরা একটা গ্রেভিয়েট করে গেছি টু আ ভেরি হায়ার লেভেল অফ পলিটিক্স। তার মানে কি মনদীপদা আপনি বলছেন বিজেপি যে এই যে জাতীয়তাবাদী কথাবার্তা, জাতীয়তাবাদী আবহ সেটা তৈরি করতে পেরেছে দেশের বৃহত্তম এবং ওনারা বলেন, দাবি করেন গোটা পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দল হিসেবে, তাহলে সেক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি এই প্রেক্ষাপটটা তৈরি করতে পেরেছে গোটা দেশে যে তারা জাতীয়তাবাদী এবং জাতীয় দল হিসেবে তার যে মূল্যায়ন সেটা মানুষের কাছে পৌঁছাতে পেরেছেন। এই বার্তাটা কি বলবেন? একদম ঠিক বললেন আপনি। এত উঁচু বেঞ্চমার্ক করে দিয়েছে এখন বিজেপি যে বাকি দলগুলোকেও সেইখানে পৌঁছতে হবে। যদি ইফ দে ওয়ান্ট টু বিকাম আ ভেরি সিরিয়াস অপোজিশন পার্টি, দে হ্যাভ টু যাকে বলা হয় একদম নিজেকে বদলি করে দিতে হবে। এটা খুব ভালো, দ্যাট ইজ মানে এর মধ্যে কোনো সেকেন্ড অপশন নেই, কোনো সেকেন্ড থট প্রসেস নেই। হ্যাটস অফ টু বিজেপি আর হ্যাটস অফ টু মোদিজি। আমাদের যে ন্যাশনালিস্ট পলিটিক্স এটা বিজেপি একটা আমাদের মাথায় একটা বীজারোপণ করে দিয়েছে কিন্তু হ্যাঁ এটা যদি বিজেপি থার্ড যদি একটা টেনিওর নিয়ে আসে সেটা তার মানে কি আমরা ভাববো কি অপোজিশন একদমই যাকে বলা হয় ডিসিসেমিট হয়ে গেছে, শেষ হয়ে গেছে, there is no other party which can forge a challenge to বিজেপি। এটা একটা প্রশ্ন আছে, সেটা পরে আমরা ডিসকাস করব। অবশ্যই মনদীপদা, আমার মনে হয় জয় এই প্রশ্নটা খুব উদ্দীপ্ত হবে। জয় কি বলবেন, সত্যি তাহলে ভারতীয় জনতা পার্টি এই মুহূর্তে ভারতবর্ষের ক্ষেত্রে প্রেক্ষাপটে অপ্রতিরোধ? আমি আবার বলছি, মনদীপবাবু যেটা বললেন এই ইন্ডিসপেন্সিবল, কোনোদিন ভারতীয় জনতা পার্টি আমরা কখনোই বলছি না উই আর ইন্ডিসপেন্সিবল, অ্যান্ড আজকে তো প্রুফ হলো। যদি ইন্ডিসপেন্সিবলই হতো তাহলে এই সংখ্যাটা আজকে উল্টো হতো, আপনাদের চ্যানেলে 123 বিজেপি থাকতো, 70 কংগ্রেস থাকতো। তো এটা নয়।
যে কোনো জায়গায় পাবলিক ইজ গড ইন পলিটিক্স, তারা দেখছেন যে কোথায় কিভাবে কাজ হচ্ছে, তাদের নিজেদের নিড কিভাবে পরিপূর্ণ হচ্ছে, সেই জায়গাটা কিন্তু দেখেন। আমি যদি একটু পিছিয়ে আসি, ফর এক্সাম্পল এই কোভিডের জায়গা থেকে, দেখুন এই যে ভ্যাকসিন থেকে শুরু করে এটা একটা ন্যাশনাল ইস্যু ছিল, রাদার এটা ওয়াজ ইন্টারন্যাশনাল ইস্যু। সেই জায়গায় যখন মানুষ দেখছে যে একটা পার্টি বা একটা লিডার যে এইভাবে জিনিসটাকে হ্যান্ডেল করেছে, তখন তো এখানে কাস্ট, ক্রিড, জাতি, ধর্ম বিভেদ কোথাও দেখেনি। কোন লোক বিজেপিতে আছে, কোন লোক কংগ্রেসে আছে, তৃণমূলে আছে, তাকে আমি ভ্যাকসিন দেবো না কই তো বলেনি। প্রত্যেকটি মানুষের জন্য, প্রত্যেকটি রাজ্যের জন্য, প্রত্যেকটি ব্লকের জন্য তারা ভারতীয় জনতা পার্টি বা কেন্দ্র সরকার সেই ব্যবস্থা করে দিয়েছিল। শুধু তাই নয়, সেই সময় যারা অফিসে যেতে পারছে না, তারা বাইরে যেতে পারছে না, যারা কাজ করতে পারছে না, একদম গরিব, তাদের জন্য যে রেশন, সেই যে ব্যবস্থাগুলো, এই কিন্তু জয় সত্যি কি এগুলোর প্রভাব পড়েছে? তাহলে তো কর্ণাটকের গ্রামীণ এলাকাতে তার প্রভাব পড়তো, সেখানে তো কংগ্রেস এগিয়ে রয়েছে। এবং তার পাশাপাশি আমরা বলছি যে ধরুন গোবলয় বাদ দিয়েও দাক্ষিণাত্যের বিরাট একটা অংশ জুড়ে, অর্থাৎ দক্ষিণ ভারতের বিরাট একটা অংশ জুড়ে আমরা জানি পুরনো ঐতিহ্য, মন্দির এবং তার পাশাপাশি ভারতীয়, আপনারা যাকে ভারতীয় বলেন, যেভাবে ভারতীয় বলেন, সেই সমস্ত রীতিনীতি, আচার, ঐতিহ্যে বিশ্বাসী। তা সত্ত্বেও কর্ণাটকের মতো জায়গায় বা দাক্ষিণাত্যে ভারতীয় জনতা পার্টি সেই হিসেবে গেরুয়া শিবির গড়ে তুলতে পারলো না। তার কারণটা তাহলে কি? এর বিশ্লেষণ দিতে একদমই লাগবে যে এই পুরো ব্যাপারটা আমরা সেন্ট্রাল থেকে, শুধু তাই না, যে হেলথ কার্ডস, কয়েক লক্ষ হেলথ কার্ডসও এখানে দেওয়া হয়েছে, যেটা আমার কাছে ইনফরমেশান আছে, এবং সমস্ত রকম কেন্দ্রীয় যে সহায়তাগুলো সমস্ত কিন্তু পৌঁছানো হয়েছিল। তারপরেও কোথাও কোনো সাংগঠনিক দুর্বলতা আছে কি না, বা কোথাও কোনো অন্য ফ্যাক্টর কাজ করেছে কি না, সেগুলো একটা বিশ্লেষণের জায়গা আসবে। তো আমার মনে হয় বিশ্লেষণটা, রেজাল্ট পুরোপুরি সামনে আসার পরেই আমার মতে বিশ্লেষণ শুরু করা উচিত। তো এখনও বিশ্লেষণের জায়গায় আসেনি, তো পুরো রেজাল্ট ফাইনাল আসলে আমার মতে বিশ্লেষণ করে দেখা উচিত। অবশ্যই। এর মুহূর্তে সবচেয়ে বড় খবর, মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ তিনি বলছেন যে বিধায়ক কেনার চেষ্টা করবে ভারতীয় জনতা পার্টি, অন্যান্য দল এবং নির্দল বিধায়কদেরও কেনার চেষ্টা করবে তিনি অভিযোগ করেছেন। এবং কর্ণাটকের সরকার কংগ্রেসই গড়বে বলে তিনি আশা প্রকাশ করেছেন। এই বার্তা দিয়েছেন কংগ্রেস নেতা কমলনাথ। আমি একবার চলে যাব সরাসরি মনদীপদার কাছে। মনদীপদা, এই মুহূর্তে আমরা যা দেখতে পাচ্ছি, আমরা যা স্কোর বোর্ডে দেখতে পাচ্ছি, সেই ক্ষেত্রে 123টি আসনে ভারতীয় জনতা পার্টি এগিয়ে রয়েছে, দুঃখিত, 123টি আসনে কংগ্রেস এগিয়ে রয়েছে, 70টি আসনে আমরা দেখছি ভারতীয় জনতা পার্টি, অন্যান্য 6 এবং জেডিএস 25। যদিও এটা চূড়ান্ত নয়, এর মধ্যেই ওঠানামা করছে। জয় ঠিকই বলেছে, অনেকগুলো আসন রয়েছে যেই আসনে খুব কম ব্যবধানে কংগ্রেস এগিয়ে রয়েছে, তা সত্ত্বেও এগিয়ে রয়েছে কংগ্রেস। আর এই রকম সময়ে দাঁড়িয়ে আমরা জানি তামিলনাড়ুর সঙ্গে কথা হয়েছে, তামিলনাড়ুতে বিধায়কদের পাঠাচ্ছে, ডিএমকের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব কথা বলেছে, সেখানে জয়ী বিধায়কদের নিয়ে রাখার চেষ্টা করা হবে। সব মিলিয়ে সরকার গড়ার জোর তৎপরতা দেখতে পাচ্ছি। আবার অন্যদিকে এটাও আমরা জানি যে সরকারের শুধুমাত্র আসন সংখ্যা বেশি থাকলেই সরকার গড়া যায় এটা নয়। ভারতবর্ষের গণতন্ত্রের এটা কোথাও একটা যেন একটা ধূসর জায়গা রয়েছে। সেক্ষেত্রে সরকার গঠন কে করবেন তা কিন্তু নির্বাচনের ফল বেরোনোর কয়েকদিন, কয়েক ঘন্টার উপর নির্ভর করে কে কী তৎপরতা নিয়েছে। এবং কোথাও যেন মনে হচ্ছে সকাল থেকেই কংগ্রেসের হাইকমান্ড এবং কংগ্রেস প্রদেশ কংগ্রেস তারা কিন্তু অত্যন্ত সচেতন এই ব্যাপারটায়। প্রথমে ঠিক হয়েছিল বেঙ্গালুরুর একটি হোটেলে কংগ্রেস জয়ী বিধায়কদের রাখা হবে, তারপর আমরা জানি যে সেই সিদ্ধান্ত বদল হয়েছে, একেবারে তামিলনাড়ুতে নিয়ে চলে যাওয়া হচ্ছে। মনদীপদা, আপনার কি মনে হয় যে এটা কংগ্রেসের কাছে খুব চাপের যে ভারতীয় জনতা পার্টি, যারা দাবি করেন গোটা পৃথিবীতে তারা সবচেয়ে বড় গণতান্ত্রিক, বৃহৎ গণতান্ত্রিক দল এবং আমরা জানি কেন্দ্রে তারাই ক্ষমতায় রয়েছেন, একটা প্রবল চাপের মুখে পড়ছে কংগ্রেস এবং কংগ্রেস আগে থেকেই সতর্কতা নিচ্ছে, তার
তারা আর এই পরিস্থিতিতে আর কিছুকে বিশ্বাস করতে পারছে না, এমনকি কর্ণাটকেও তারা রাখতে পারছে না তাদের বিধায়কদের। কি বলবেন? না না, এটা একদম ঠিক। দেখুন, বিজেপির একটা যাকে বলা হয় ট্যাগলাইন আছে কি পাওয়ার দরকার, দে ওয়ান্ট টু কাম ইন টু পাওয়ার। আর কমলনাথের বেশি কে এই জিনিসটা বুঝবে ঠিক কি বিজেপিতে ওরা ব্যাকডোর এন্ট্রি নিয়ে নিল, বিজেপি নিয়ে নিল এমপিতে, আর হি ওয়াজ আ ওয়েল এস্টাবলিশ সিএম, আর ওনার ওটা চলে গেল। তো হি ইজ দ্য পারসন হু হ্যাজ রিয়েলি যাকে বিন বিটেন বাই দ্য স্করপিয়ন। উনি যদি বলেছেন দের মাস্ট বি সাম মেরিট, আমি এটা বলবো না, কিন্তু প্রিকশন ইজ বেটার দেন কিওর। যতক্ষণ সরকারটা গঠন হচ্ছে না ততক্ষণ যদি নিজের ফ্লককে একসঙ্গে রাখা হয় খুব ভালো। কেন কি এটা আমরা যত বলি, দিস ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট ইলেকশন ফর বিজেপি, বিকজ দিস ইজ দ্য ওনলি স্টেট ইন এন্টায়ার সাউথ ইন্ডিয়া যেখানে বিজেপি গভর্নমেন্ট ছিল। আর দেখুন, এখন 4 ওভার প্রায় গেম আমাদের বাঁচলেও মধ্যে 100 রান করতে হবে। হ্যাঁ, তো রান রেটটা বেড়ে যাচ্ছে। তো আমি এটা বলবো না কি ইট ইজ নট পসিবল। এটা হতে পারে কি একটা লাস্ট মোমেন্টে একটা রিভার্সাল আমরা দেখলাম, 115 ক্রস করে গেল বিজেপি, এটা হতে পারে। কিন্তু উইথ দ্য গিভেন টাইম, যত কম টাইম এখন বেঁচে আছে, ওর মধ্যে এত বেশি চেঞ্জ হওয়ার আমি দেখছি না কোনো সম্ভাবনা আছে। আমি মনদীপদা আপনাকে একটা কথা জানাই যে টুইট করেছেন কিছুক্ষণ আগেই প্রাক্তন অর্থনৈতিক উপদেষ্টা কৌশিক বসু, কেন্দ্রের প্রাক্তন অর্থনৈতিক উপদেষ্টা কৌশিক বসুকে তো আমরা বাংলাতে একটু অন্য চোখে দেখি, এ বিষয়ে সন্দেহ নেই। তিনি টুইটে যেটা লিখছেন যে কর্ণাটক যা ভাবছে আজ, কাল তা ভাববে গোটা ভারত। খুব ইঙ্গিতপূর্ণ টুইট করেছেন। আমি যে কথাটা বলতে চাইছি, এই টুইট কৌশিক বসুর টুইট নিশ্চয়ই তাৎপর্যপূর্ণ। কোথাও ভারতীয় জনতা পার্টির কর্ণাটকা হাতছাড়া হয়ে যাওয়ায় যে আবহ তৈরি হলো, আমি বারবারই বলছি লোকসভা নির্বাচনের একটি রাজ্যের একটি অঙ্গরাজ্যে সেখানে নির্বাচনে কি হলো সেটা গোটা দেশের চিত্র নয়, কিন্তু কোথাও এই আবহটা তৈরি হয়ে গেল। এবং এটা কি কোথাও তৈরি হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং গোটা বিজেপি ব্রিগেড অপরাজেয় মনে হচ্ছে, তাদের অশ্বমেধের ঘোড়া গোটা ভারতবর্ষ চষে বেড়াবে, কোথাও বোধহয় সেই যে চিন্তা ভাবনা, তাতে বোধহয় একটা বড় আঘাত হানল কর্ণাটকের রায়। কি বলবেন? না, এর মধ্যে আমার দুটো মত। প্রথম যেটা আছে কি মোদিজি, মানে এখন বিজেপি যে পার্টি, তার মেন যে যাকে বলা হয় আপনি বলতে পারেন তার ক্রাউড পুলার বলুন, ভোট অ্যাট্রাক্টর বলুন, সেটা মোদিজি। এটা দলের পক্ষে খারাপ হয়েছে এক। দ্বিতীয় যেটা আমি দিস ইজ মাই পার্সোনাল ওপিনিয়ন। সেকেন্ডলি আমি যেটা দেখতে পাচ্ছি কি সব জিনিসের একটা সেলফ লাইফ হয়, তো এই সেলফ লাইফটা হয়তো এখন আস্তে আস্তে শেষ হতে চলেছে। বিজেপি হ্যাজ টু রিথিঙ্ক কীভাবে, কেন কি দেখুন, কর্ণাটকা ক্যান নো ওয়ে বি কম্পেয়ার্ড টু ত্রিপুরা, ক্যান নো ওয়ে বি কম্পেয়ার্ড টু আপনার যাকে হিমাচল। ইট ইজ আ ভেরি সিগনিফিক্যান্ট ইলেকশন বিকজ দিস ইজ দ্য ওনলি স্টেট ইন সাউথ ইন্ডিয়া। আপনি এখানে যদি হাঁটছেন তার মানে সাউথ ইন্ডিয়ার আপনার বেসটা ইরোড হয়ে যাচ্ছে। অবশ্যই আমি এই প্রসঙ্গে যাব। জয়, আমরা জানি উত্তর ভারত আর্যাবর্তে গোবলয়েতে ভারতীয় জনতা পার্টির প্রচার, তার উত্তরপ্রদেশে যতই বিতর্ক থাকুক, যোগী সরকার কোথাও যেন একটা প্রভাব ফেলেছে। কিন্তু দাক্ষিণাত্যে কর্ণাটক মানে একেবারে বলা যেতে পারে নয়নের মণি ছিল দাক্ষিণাত্যে, সেখানেই একমাত্র আপনারা ছিলেন। সেই রাজ্য হাতছাড়া, কোথাও যেন দাক্ষিণাত্যে অর্থাৎ দক্ষিণ ভারতে একেবারে কোণঠাসা হয়ে পড়লেন আপনারা। যদি এইরকমভাবে ব্যাপারটা দেখি, আপনি কি মানবেন? আপনি কি মনে করেন তাই? কোণঠাসা হওয়ার বিষয় নেই। আমি আবার বলছি, এই যে টুইটটা দেখানো হচ্ছে কৌশিক বাসুর, হোয়াট কর্ণাটকা থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, আমি জাস্ট আবার ঋতদা আরেকবার মনে করিয়ে দিই, 2013 বিজেপি হেরে গেল কর্ণাটক, 2014 ওনার কথায়, ওনার টুইটের রেশ টেনে বলছি, কর্ণাটকা 2013-তে কী ভাবলো না আমরা বিজেপিকে হারাবো, আর ইন্ডিয়া তারপরে 2014-তে 300+ সিট। তো এই যে কথাটা, এটা পুরো একটা বেসলেস কথা, এর কোনো মানে নেই, এই টুইটের কোনো মানে আছে বলে আমি মনে করি না, এর কোনো তাৎপর্য নেই। দ্বিতীয় যে ফেসের কথা হচ্ছিল,
নরেন্দ্র মোদী ইজ নট আ ফেস অফ দ্য পার্টি অনলি, শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির ফেস নয় নরেন্দ্র মোদী। উনি যেদিন থেকে প্রধানমন্ত্রী হয়েছেন সেদিন থেকেও শুধু ওনার ফেস আসেনি ন্যাশনাল ওয়াইড। উনি গুজরাটের সিএম থাকাকালীন ওয়ান অফ দ্য মোস্ট পপুলার সিএম ছিলেন ভারতবর্ষে। আর তারপরে উনি যখন এলেন তার আগে কি কোনো বিজেপির ছিলেন না প্রাইম মিনিস্টার? তাহলে আমি আবার বলছি যে এই ইন্ডিসপেন্সেবল কথাটা আমরা মানি না, আর আমরা বলছিও না, কোথাও দাবি করছি না। দ্বিতীয়, ফেস ছাড়া একটা পার্টি চলে না। কিন্তু হ্যাঁ, এটাও একটা বিষয়, এটা মনদীপবাবু খুব বললেন, এটা আমারও মত, যে ফেসকে ফলো করে পার্টি রান করবে এটাও ঠিক না, আর আমরা এভাবে রান করি না। বিজেপি একটা সাংগঠনিক দল, যে জায়গায় আপনি বুঝতে পারছেন যে এটা উদাহরণ পুরো সারা ভারতবর্ষের কাছে, যে একটা চায়ওয়ালা আজকে প্রধানমন্ত্রী হয়েছে। কালকে এরকম যে কোনো সাধারণ বাড়ির মানুষ যে আজকে লড়তে লড়তে সেই জায়গায় অ্যাচিভ করবে, এরকম কেউ একজন প্রধানমন্ত্রী হবে। আজকে আপনি বলুন না, যে সিএমগুলো আমরা দেখছি উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ, খুব সাধারণ বাড়ির মানুষ, এবং তার পরিবারের যারা আছে তারাও সেইভাবে এখনও জীবনযাপন করে। তাহলে কাল দিন এমন অনেক মুখ আছে যারা প্রধানমন্ত্রীর জায়গায় বসতে পারে, এবং কাল দিন তারাই আবার ভারতীয় জনতা পার্টির ফেস হবেন, এবং তারাই আবার শুধু ভারতীয় জনতা পার্টি নয়, তারাই আবার পুরো ভারতবর্ষের ফেস হবেন। তো এই প্রধানমন্ত্রীর জায়গাটা কিন্তু শুধুমাত্র পলিটিক্যাল একটা পার্টির সঙ্গে কানেক্টেড থাকছে না, এই ব্যাপারটা বুঝতে হবে। অবশ্যই জয়, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কংগ্রেস 127, ভারতীয় জনতা পার্টি 68 এবং জেডিএস 23 এবং অন্যান্য 6। আমি বারবার করে বলছি যে এমন অনেক সিট রয়েছে যেখানে ব্যবধান খুব কম, কিন্তু এখনো পর্যন্ত এই প্রবণতা। সুতরাং ক্যালকুলেশনটা ঋতুদা, আমি এক সেকেন্ড বলি, যে এই জায়গা থেকে যেটা মনদীপবাবু বলছিলেন যে খুব একটা যে শিফট করে একেবারে ইউটার্ন হয়ে যাবে, আমার আর মনে হয় না। বিকজ যে ট্রেন্ড যাচ্ছে সেই ট্রেন্ড একেবারে ইউটার্ন হওয়ার নেই। আমার ধারণা ম্যাক্সিমাম 5 to 10 প্লাস মাইনাস হয়তো হবে, বাট দিস ইজ অবভিয়াসলি আ গুড সাইন ফর। অবশ্যই এক্ষেত্রে কর্ণাটকের বিধানসভার ফলাফলে যে শতাংশ অনুযায়ী এখনো পর্যন্ত যা ভোট আমরা দেখতে পাচ্ছি, ভোটের ফলাফল, তাতে কংগ্রেসের ভোট শেয়ার 42.94 এখনো পর্যন্ত, এবং ভারতীয় জনতা পার্টির ভোট শেয়ার 36.06 এবং জেডিএসের ভোট শেয়ার 13.14%। নির্বাচন কমিশনের ওয়েবসাইটের যে তথ্য, সেই তথ্য অনুযায়ী ভোট শেয়ার আমরা যা দেখতে পাচ্ছি, কংগ্রেসের হচ্ছে 42.94 এবং বিজেপির 36.06 এবং জেডিএসের 13.14। নির্বাচন কমিশনের ওয়েবসাইটের তথ্য আমরা আপনাদের তুলে ধরলাম। কর্ণাটক বিধানসভার ফলাফল, কংগ্রেসের ভোট শেয়ার তাহলে আমরা দেখতে পাচ্ছি 42.94। সকালবেলায় অবশ্য আমরা দেখতে পেয়েছিলাম কিছুটা হলেও পার্থক্য ছিল, এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসন সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে ভোট শেয়ারও বেড়ে গিয়েছে, এবং ভারতীয় জনতা পার্টির ভোট শেয়ার 36.06 এবং জেডিএসের ভোট শেয়ার 13.14%। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই পরিসংখ্যান, তার কারণ সকালবেলায় যে প্রবণতা দেখেছিলাম, সেই প্রবণতায় দেখেছিলাম আসন সংখ্যায় ভারতীয় জনতা পার্টি কিছুটা পিছিয়ে থাকলেও ভোট শেয়ারে এগিয়ে ছিল। 2018তেও তাই। 2018তেও আমরা জানি যে আসন সংখ্যা এবং ভোট শেয়ার পৃথক, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি, এবং আমরা সকালবেলাতেই দেখেছিলাম যে ভোটের শতাংশে এগিয়ে আছে। কি বলবেন, এটা তাৎপর্যপূর্ণ একটি পরিসংখ্যান। মনদীপদা কি বলবেন? না দেখুন, এইখানে ইট ইজ দ্য সিট উইচ ম্যাটার্স। পার্সেন্টেজ অফ ভোট ঠিক আছে, ওটা আমাদের একটা সিফোলজিতে থাকে, কত শিফট হলো, কত আমরা হাইজ্যাক করলাম, কত কোথায় নষ্ট হয়ে গেল, ওটা আলাদা কথা। এটা আসল কথা বলে গণতন্ত্রে আসনের নম্বর কে ক্ষমতায় আসবে। আর হ্যাঁ, এইখানে যেটা আমাদের বন্ধু আমাদের বললেন, উনি খুব ভালো একটা কথা বললেন, কি উনি যে অ্যাকসেপ্ট করলেন, ঠিক আছে। আমার একটা কথা মনে পড়ছে কি একবার অটল বাবুকে গোবিন্দাচার্য বলেছিলেন একটা ডিবেটে কি ও হামারে মুখটা হ্যাঁ। তারপরে ওনার
ক্যারিয়ারটা মানে শেষ হয়ে গেল। কিন্তু কিন্তু আজকে আমি যেটা বলতে চাইছি আপনাকে, একটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট এই ডিবেটের আমি একটা ওইখানে রেখে দিতে চাইছি, কি একটা এদের বিজেপিতে একটা ইন্টারনাল একটা হয়েছিল একটা রেজলিউশন, কি একটা এজের পরে লিডারশিপ উইল নট বি অ্যালাউড টু কন্টেস্ট ইলেকশনস। আমাদের সুমিত্রা মহাজন ছিলেন, কালরাজজি ছিলেন, এরা মানে কোনো কারণে এরা লাস্ট ইলেকশনে এরা ফাইট করলো না। এবারে আমরা যেটা দেখতে চলেছি কি মোদিজি উইল অলসো বি 74, 1 year less than 75 years। তখনও কি বিজেপি পার্টি ইজ গোয়িং টু, যাকে বলা হয় ডাইলিউট ইট স্ট্যান্ড অ্যান্ড হ্যাভ মোদিজি অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার? এটা একটা পয়েন্ট আছে। তার মানে আপনি কি বলছেন এই রাজ্যে পশ্চিমবাংলায় অনেকে মনে করেন যে বামফ্রন্টের এবং সিপিআইএমের পতনের অন্যতম কারণ যে যারা প্রবীণ মানুষ তারা তাদের আসন ছাড়েননি, যে কারণে অনেকেই মনে করেন সিপিএম কয়েক দশক ধরে, 3 দশকের বেশি সময় ধরে অত্যন্ত শক্তিশালী একটি দল থাকা সত্ত্বেও তারা টিকে থাকতে পারল না লড়াইতে। আপনি কি বলছেন সেই প্রবণতা স্পষ্ট হচ্ছে? এইখানে ইউ হ্যাভ টু হ্যান্ড ওভার দ্যাট, যাকে বলা হয় পাওয়ার টু দ্য নেক্সট জেনারেশন। এক, দ্বিতীয় যেটা আমরা অবজার্ভ করলাম, আডানি ইস্যু, হাইডেনবার্গ, বিবিসি, এটা যে ছিল এটা একটা কোথায় না কোথায় একটা, যাকে বলা হয় ডেন্ট করেছে মোদিজির ইমেজের উপরে। কিন্তু আমি আগেও বললাম, এখনও বলছি কি উনি যে বেঞ্চমার্ক সেট করে দিয়েছেন ইন ন্যাশনাল পলিটিক্স, ইন্টারন্যাশনাল পলিটিক্স, ওটা এখনও তাকে কোনোভাবে আপনি ম্যাচ করতে পারেন না। নোবডি ইন ইন্ডিয়ান পলিটিক্স এভার হ্যাজ ডান দ্যাট। অবশ্যই। অর্থাৎ আপনি বলছেন যে নরেন্দ্র মোদী বিশেষ করে রাজনৈতিক প্রেক্ষাপট সৃষ্টিতে জাতীয়তাবাদ, এই জাতীয়তাবাদকে যেভাবে গোটা দেশের সামনে তুলে ধরেছেন সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ঐতিহাসিক, এটা আগে কখনো হয়নি। আমি জয় আপনার কাছে চলে যাব। কোথাও কি মনে হচ্ছে যে উন্নয়নের কথা আপনি বলছিলেন যে বিভিন্ন ধরনের, সেটা অতিমারির সময় এবং তারপরে, এবং ভারত সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প, উন্নয়ন সব কিছু হওয়া সত্ত্বেও ইদুরপ্পার যে সরকার, সেই সরকারের দুর্নীতি আপনাদের সমস্ত উন্নয়নকে ম্লান করে দিল। অর্থাৎ ভারতীয় জনতা পার্টি যে ডিভিডেন্ড পেতে পারত কর্ণাটকার নির্বাচনে, বিশেষ করে গ্রামীণ এলাকাতে, সেই ডিভিডেন্ডটা পায়নি। তার কারণ দুর্নীতি। অর্থাৎ সব শেষে ভোটের আসন সংখ্যায় দুর্নীতিরই পরাজয় হলো। সেখানে উন্নয়নমূলক বিভিন্ন জনমুখী প্রকল্প তা ম্লান হয়ে গেল। কি বলবেন? সেক্ষেত্রে দেখতে গেলে কংগ্রেসের নেতারা তারা অ্যারেস্ট হয়েছে, অ্যারেস্ট হওয়ার পরে জেলে গেছে, তারপরে বেলে বেরিয়ে এসছে। তো সেক্ষেত্রে ওই জিনিসটাও তো কাজে লাগা উচিত ছিল, কিন্তু সেটা কিন্তু হয়নি। আমার বক্তব্য হচ্ছে এই জিনিসটা এটা হয়েছে জনতার রায়, আমরা মাথা পেতে মেনে নেব, এবং এরপরে এই জিনিসটা একটা বিশ্লেষণ দরকার। কিন্তু একটু আগে যে কথাটা হচ্ছিল যে ফেস অফ দ্য পার্টির বিষয়টা, আমি আবার বলছি যে অটল বিহারী বাজপেয়ী সারা জীবন ছিলেন না সেরকম। অবশ্যই এই সময় সবচেয়ে বড় খবর, আগামীকাল সকালে বেঙ্গালুরুতেই পরিষদীয় দলের বৈঠক ডাকল কংগ্রেস। অর্থাৎ কংগ্রেসের চূড়ান্ত তৎপরতা শুরু হয়ে গেল। রবিবার সকালবেলায় পরিষদীয় দলের তারা বিশেষ বৈঠকের ডাক দিয়েছে, অর্থাৎ চূড়ান্ত তৎপরতা শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই খবর আসছে যে কংগ্রেসের বিধায়ক তাদের হয়তো আজকে রাত্রেবেলায় তামিলনাড়ুর কোথাও সরিয়ে নিয়ে যাওয়া হবে, এবং তামিলনাড়ুর শাসক অর্থাৎ ডিএমকের সঙ্গে কংগ্রেসের শীর্ষ নেতারা এই বিষয়ে কথা বলেছেন। অন্যদিকে কালকে রবিবার সকালবেলায় পরিষদীয় দলের বৈঠকের ডাক এবং জাতীয় কংগ্রেসের, এবং চূড়ান্ত তৎপরতা শুরু হয়ে গেল সরকার গঠনে। অর্থাৎ কর্ণাটকের ভোটের স্কোর বোর্ডে যখন কংগ্রেস 127, ভারতীয় জনতা পার্টি 68 এবং জেডিএস 23 এবং অন্যান্য 6, ঠিক সেই সময়তে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে কংগ্রেস বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে রবিবার সকালবেলায় পরিষদীয় দলের বৈঠকের ডাক। সব মিলিয়ে চূড়ান্ত তৎপরতা কংগ্রেসের। একদিকে তারা যাবতীয় ধরনের তারা দলে যাতে কোনোভাবে কোনো বিধায়ককে কেউ প্রভাবিত না করতে পারে তার জন্য যেমন ব্যবস্থা নিচ্ছেন,
অন্যদিকে আর দেরি করছেন না, কালকে সকালবেলাতেই অর্থাৎ রবিবার সকালেই পরিষদীয় দলের বৈঠক, এবং সেই বৈঠক থেকেই কিভাবে সরকার গঠন হবে সেই বিষয়গুলো তো আলোচনা হবে, এবং নির্দিষ্টভাবে বেশ কিছু জায়গাতে যাতে আগের বারের মতো কোনো খামতি না থাকে, এবার কিন্তু কংগ্রেস হাইকমান্ড এবং কংগ্রেস প্রদেশ কংগ্রেস তারা অত্যন্ত সচেতন। তার কারণ তারা জানেন যে এখনো পর্যন্ত যা ট্রেন্ড সেখানে কর্ণাটকায় তারা এগিয়ে রয়েছেন, সুতরাং আর দেরি নয়। যাবতীয় যে সমস্ত বিপদ আসতে পারে, বিপদ ঘনাতে পারে, সেই বিষয়ে তারা যেমন সচেতন, তেমনই সরকার গঠনের ব্যাপারে চূড়ান্ত তৎপরতা দেখাচ্ছেন, যাতে কোনোভাবেই কোনো ক্ষেত্রেই কংগ্রেস যাতে কোনোভাবেই কর্ণাটকার সরকার গঠনের ক্ষেত্রে কোনো ঝুঁকি নিতে চাইছে না। কর্ণাটকায় আমরা জানি প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে রয়েছে কংগ্রেস, এবং আমরা দেখতে পাচ্ছি যে 127 কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি 68, জেডিএস 23 এবং অন্যান্য 6। আমি একবার মনদীপদা আপনার কাছে চলে যাব। কোনোভাবেই বোধহয় কোনো ঝুঁকি নিতে চাইছে না কংগ্রেস। 7 তাড়াতাড়ি পরিষদীয় বৈঠক কালকে রবিবার সকালে, এবং ইতিমধ্যেই আমরা দেখিয়েছি তামিলনাড়ুতে আজকে রাত্রেবেলায় বিধায়কদের রাখার ব্যবস্থা হচ্ছে, সেখানে ডিএমকের সঙ্গে কংগ্রেসের শীর্ষ নেতারা কথা বলেছেন। কোনো ঝুঁকি নিতে চান না তারা, কি বলবেন? না না, ঝুঁকি নেওয়া উচিত হবে না। কেন কি আপনি দেখবেন এই যে আমাদের কিছুদিন আগে এই যে সুপ্রিম কোর্টে যে অবজারভেশনটা ছিল অন মহারাষ্ট্র, ওটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা অবজারভেশন। আর আমি ডেমোক্রেসিতে এই যে কেনা বেচাটা, হর্স ট্রেডিং, এটাকে একদম স্টপ করা উচিত। আমাদেরকে এমনভাবে এটাকে বেঁধে দিতে হবে যে আগে কখনো এটা যেন না হয়। অবশ্যই গণতন্ত্রের বিপদ বলে অনেকে আখ্যা দিচ্ছেন যে বৃহৎ গণতন্ত্র, পৃথিবীর অন্যতম, মানে পৃথিবীর বৃহৎ গণতন্ত্রে যদি এরকম হর্স ট্রেডিং বা ঘোড়া কেনা বেচা হয়, দল বদল হয়, সেক্ষেত্রে এই প্রবণতা গণতন্ত্রের পক্ষে, ভারতের গণতন্ত্রের পক্ষে বিপদ। আমি আপনার কাছে আসছি মনদীপদা, আমি একবার চলে যাব আমি জয়ের কাছে। জয়, কোথাও কি মনে হচ্ছে যে এইবারকার নির্বাচনের ফল বেরোনোর সময় বিভিন্ন জায়গা থেকে যে টুইট দেখছি, বা ধরুন কৌশিক বসু, প্রাক্তন কেন্দ্রীয় আর্থিক উপদেষ্টার মতো মানুষ, তিনি যেমন টুইট করছেন, কমলনাথ টুইট করছেন, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভারতীয় জনতা পার্টি যারা বিরোধী তারা টুইট করছেন, কোথাও কি এবারকার কর্ণাটকের রায় কোথাও কি বিজেপি দলগুলোকে উদ্দীপ্ত করছে? আমি আগেও বললাম যে একটি টুইট যেটা একটু আগে দেখছিলাম আমরা স্ক্রিনে, এই টুইটটার কোনো বেস নেই। যেটা আমি আবার বলছি, 2013-তে আমরা হেরেছি, বিজেপি হেরেছে কর্ণাটকে, আর তার পরের বছরে 300+ সিট হয়েছে। তো এই যে ক্যালকুলেশনটা স্টেট পলিটিক্স এবং ন্যাশনাল পলিটিক্সে অন্যভাবে দেখা হয়। আমি আর একটা অদ্ভুত বিষয় দেখছি যে এক্ষুনি ঋতুদা বললেন যে পুরো টিমকে নিয়ে তামিলনাড়ুতে রাখার ব্যবস্থা হচ্ছে, পরিকল্পনা হয়েছে। তো আমি এই মুহূর্তে যে স্ক্রিনে দেখতে পাচ্ছি 127 কংগ্রেস এবং 68 হচ্ছে বিজেপি। এই জায়গাতেও যেখানে 113 হচ্ছে ম্যাজিক ফিগার, তারা ম্যাজিক ফিগারের তো অনেক আগে চলে গেছেন, তারপরেও এই ইনসিকিউরিটি কোথায়? কোনোভাবেই তো মানে কিন্তু জয়, আপনাকে তো মনে রাখতে হবে প্রতিপক্ষ এখানে ভারতীয় জনতা পার্টি, পৃথিবীর গণতন্ত্রের পৃথিবীর সর্ববৃহৎ দল, কেন্দ্রে আপনারা ক্ষমতায় আছেন, এবং বিরোধীরা বলেন অর্থ, কৌশল, লোকবল এবং বিভিন্ন সময় কেন্দ্রীয় এজেন্সিকে লেলিয়ে দেওয়া, সব মিলিয়ে আপনারা যে আক্রমণ হানাতে পারবেন প্রতিপক্ষ, অর্থাৎ আপনাদের প্রতিপক্ষের দিকে, সেইটাতে তো ভয় থাকবেই। কি বলেন জয়? না, একটা কথা সত্যি অদ্ভুত লাগে, মাঝে মাঝে মনে হয় যেন সবার মাথার মধ্যে এটাই ঢুকে গেছে যে বিজেপি হচ্ছে ইডি আর সিবিআইকে চালাচ্ছে। আর এখনো পর্যন্ত আমরা এটাই ক্ল্যারিফাই করতে হয়তো পারলাম না যে ইডি অ্যান্ড সিবিআই ইজ এ ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি, ইট ইজ নট রান বাই এ পলিটিক্যাল পার্টি অর বিজেপি। এবারে আমি ক্যালকুলেশনে আসছি আমাদের জয়, আমি একটু থামাচ্ছি। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর কর্ণাটকের প্রথম জয় ঘোষণা হয়ে গেল। চাল্লাকেরিতে জয়ী কংগ্রেস প্রার্থী টি রঘুমূর্তি, তিনি 16,450 ভোটে জয় কংগ্রেসের। জেডিএসের
রবিশ কুমারকে হারালেন টি রঘুমূর্তি। ফলাফল ঘোষণা নির্বাচন কমিশনের, অর্থাৎ কর্ণাটকের চাল্লাকেরেতে জয়ী কংগ্রেস প্রার্থী টি রঘুমূর্তি 16,450 ভোটে তিনি তার নিকটবর্তী প্রার্থী জেডিএসের রবিশ কুমারকে হারালেন। টি রঘুমূর্তি, অর্থাৎ কর্ণাটকের প্রথম আসন জয় ঘোষণা হলো সরকারিভাবে। ফলাফল নির্বাচন কমিশনের ফলাফলে প্রথম জয় চাল্লাকেরেতে, সেখানে জয়ী কংগ্রেস প্রার্থী টি রঘুমূর্তি তিনি 16,450 ভোটে হারিয়েছেন জেডিএসের রবিশ কুমারকে, এবং এই ফলাফলই নির্বাচন কমিশনের কর্ণাটকার প্রথম জয় কংগ্রেসের প্রার্থী টি রঘুমূর্তি। 16,450 ভোটের ব্যবধানে জয় কংগ্রেস প্রার্থী টি রঘুমূর্তির। তিনি জেডিএসের রবিশ কুমারকে হারালেন, তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী তাকে হারালেন 16,450 ভোটে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, কর্ণাটকের প্রথম আসনের ফলাফল নির্বাচন কমিশন সরকারিভাবে জানিয়ে দিয়েছেন। 16,450 ভোটে চাল্লাকেরেতে কংগ্রেস প্রার্থী টি রঘুমূর্তি তিনি তার নিকটবর্তী অর্থাৎ জেডিএস প্রার্থী রবিশ কুমারকে হারালেন। টি রঘুমূর্তি হচ্ছেন সরকারিভাবে নির্বাচন কমিশন যে ফলাফল ঘোষণা করেছেন প্রথম জয়ী কংগ্রেসের প্রার্থী টি রঘুমূর্তি। আমার সময় একেবারে কম, আমি শুধু 1 মিনিট একটু মনদীপদা আপনাকে জিজ্ঞেস করব, যদি কর্ণাটকে সরকার গঠন করে এবং যে ফলাফল রয়েছে প্রবণতা স্পষ্ট, সেক্ষেত্রে জাতীয় রাজনীতিতে কোথাও কি আপনি মনে করেন যে বিজেপি দলগুলোর ক্ষেত্রে রাহুল গান্ধী কংগ্রেসের নেতৃত্ব মেনে নিতে সবাই বাধ্য হবে? অর্থাৎ আমরা তো দেখলাম রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস নেত্রী তিনি কিন্তু বিজেপি দলগুলোর নেতৃত্ব দিচ্ছেন, সিপিএম থেকে কংগ্রেস থেকে শুরু করে সবাইকে তার নেতৃত্ব মানতে হয়েছে। কোথাও কি সেক্ষেত্রে কোনো পরিবর্তন হতে পারে জাতীয় রাজনীতির ক্ষেত্রে? বিজেপি যে দলগুলি ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে প্রায় যুদ্ধ ঘোষণা করেছে বলে প্রকাশ্যে দাবি করছেন, সেক্ষেত্রে? না, ঠিক আছে, কংগ্রেস মানে রাহুল গান্ধী একটা স্টেপ এগিয়ে যাবেন। আর যদি ধরুন এমপি ছত্তিশগড় যদি আবার কংগ্রেস আসতে পারে, বা যদি এমপিতে আবার কংগ্রেস আসতে পারে, তখন রাহুল গান্ধীর পজিশনটা আরও বেশি কনসলিডেট হবে অ্যাজ এ অপোজিশন চয়েস ফর প্রাইম মিনিস্টার। অবশ্যই আমার সময় একেবারে শেষ। জয়, কোথাও কি তাহলে বিপাকে পড়ছে জাতীয় রাজনীতিতে ভারতীয় জনতা পার্টি? না, আমি জাস্ট একটাই কথা বলতে চাইছিলাম, সেটা হচ্ছে এই যে সংখ্যাটা এক্ষুনি দেখানো হলো যে মার্জিন প্রায় 16,500-র কাছাকাছি একটা মার্জিনে কংগ্রেস জিতেছে। আমি একটাই বলবো যে এই মার্জিন কোন কোন জায়গায় কোন কোন সিটে যে কতটা মার্জিনে জিতছে কংগ্রেস, আর বিশেষত যে জায়গাগুলো বিজেপি আগের ইলেকশনে জিতেছিল সেই জায়গাটায় আমার মনে হয় বিশ্লেষণের দরকার আছে। অবশ্যই দরকার আছে, কিন্তু জয়ের ক্ষেত্রে মনে করিয়ে দিই তিনি জিতেছেন কিন্তু জেডিএস প্রার্থী রবিশ কুমার তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী, অর্থাৎ টি রঘুমূর্তির নিকটতম প্রতিদ্বন্দ্বী কিন্তু জেডিএস, সেখানে কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টিকে দেখছি না। একদম ঠিক। আমি বলছি কি যে কংগ্রেস বা জেডিএস যেই লিড করে থাকুক, তার পিছনে যে এই যে মার্জিনটা কাজ করছে, যেখানে দ্বিতীয় স্থানে বিজেপি আসছে, আর বিশেষ করে যেখানে বিজেপি জিতেছিল আগের বার, সেই মার্জিনগুলোকে আমার মতে এইটাই একটা মেইন পয়েন্ট হবে, যেখানে আপনি বলছেন এই মার্জিন অর্থাৎ ব্যবধানটাও খুব গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। অবশ্যই পরিসংখ্যানের ক্ষেত্রে তো তাৎপর্যপূর্ণ, কিন্তু গণতন্ত্রে আসনই কথা বলে। স্পষ্ট ইঙ্গিত এই মুহূর্তে কর্ণাটকে কংগ্রেস এগিয়ে চলেছে, এবং তার পাশাপাশি রবিবার সকালবেলায় পরিষদীয় দলের বৈঠক, সব মিলিয়ে চূড়ান্ত তৎপরতা। রাত্রেবেলায় কর্ণাটকের বিধায়কদের তামিলনাড়ুতে নিয়ে যাওয়া হতে পারে। সব মিলিয়ে গোটা ভারত তাকিয়ে আছে কর্ণাটকের দিকে। মনদীপ মিশ্র, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার বিশ্লেষণের জন্য, আপনার মতামতের জন্য, এবং জয় মল্লিক তরুণ বিজেপি নেতা, আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার যুক্তি এবং শানিত যুক্তি এবং আপনার পরিসংখ্যানের উপর দখলের জন্য।
আমরা দিনভর নজর রাখবো কর্ণাটকের রায়ের দিকে। একটা ছোট্ট আমি এই মুহূর্তে চলে যাচ্ছি, কিন্তু আমার সহকর্মী ভাস্কর আসছে, কারণ কর্ণাটকের রায় প্রতি মুহূর্তের আপডেট আমরা আপনাদের জানাবো।